গ্যাংটকে এসে প্রথম কোনো ওয়াটারফলস দেখলাম এত সুন্দর, পা রাখা যাচ্ছে না, পুরো বরফের মতো ঠান্ডা। এবারে আমাদের গন্তব্য পূর্ব হিমালয়ের পর্বতমালার একটি জনবহুল শহর গ্যাংটকে। এই শহরে সারা বছর মনোরম জলবায়ু, দারুণ দারুণ খাওয়া দাওয়া আর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দৃশ্য, এই সব কিছুর জন্যই বাঙালির পছন্দের ঘুরতে যাওয়ার তালিকায় জায়গা করে নিয়েছে। এবারে আমরা গ্যাংটকে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান শেয়ার করব তোমাদের সাথে। কলকাতা থেকে গ্যাংটক কম খরচে কিভাবে পৌঁছাবে, এমজি মার্গের কাছে কোন হোটেলে থাকবে, কত টাকা খরচ পড়বে, এছাড়াও থাকছে আরও অন্যান্য তথ্য। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড আফটারনুন বন্ধুরা, এবারে আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান কিন্তু গ্যাংটকে। অনেক দিন হলো গ্যাংটক যাই না, তাই বছরে এরকম একটা সময় আমাদের ইচ্ছা হয়েছে গ্যাংটক যাওয়ার, সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তোমরা কিভাবে কলকাতা থেকে ট্রেনে করে নর্থ বেঙ্গল পৌঁছাবে সমস্ত ডিটেলস কিন্তু দিচ্ছি ভিডিওর মধ্যে, তাই ভিডিওটি দেখতে থাকো। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি বারাসাত স্টেশনে, এখান থেকে আমি কিভাবে যাই সমস্ত ডিটেলস এক এক করে দিচ্ছি। উত্তরবঙ্গে যাওয়ার জন্য এবারে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই বাসই ভরসা। এবারে আমরা গেছিলাম এনবিএসটিসির বাসে করে শিলিগুড়ি পর্যন্ত, তাই বাস ধরেছিলাম বারাসাতের কলোনি মোড় থেকে। বারাসাত স্টেশনের বাইরে থেকে একটি টোটো নিয়েছিলাম, মাত্র 10 টাকায় আমরা পৌঁছে গেছিলাম বারাসাত কলোনি মোড়। বারাসাত থেকে আমাদের এই বাসের টাইম ছিল বিকেল 4:15-তে। এই বাসটি স্প্ল্যানেড থেকে ছাড়ে দুপুর 3টে, তোমরা চাইলে স্প্ল্যানেড থেকে ধরতে পারো। আমরা বারাসাত থেকে এই বাসে উঠলাম। এই বাসটি শিলিগুড়ি পৌঁছাবে পরদিন ভোর 4:20-তে। এই বাসের টিকিট আমরা রেড বাসের মাধ্যমে বুকিং করেছি। আমাদের টিকিট পড়েছে পার হেড 450 টাকা করে। এছাড়াও যদি তোমরা মনে করো যে ট্রেনে যাবে, সেক্ষেত্রে শিয়ালদা অথবা হাওড়া থেকে রাতের বেশ অনেকগুলো ট্রেন রয়েছে, যে ট্রেনগুলির মাধ্যমে তোমরা এনজেপি অথবা শিলিগুড়ি পৌঁছাতে পারো। এই জাস্ট আমরা শিলিগুড়ি এসে নামলাম, শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। আমাদের বাস ভোর 4:20-তে নামানোর কথা ছিল, এখানে একটু লেট করেছে, তবে বেশি না, 4:30-তে এখানে নামিয়েছে। তবে বাস জার্নি নিয়ে তোমাদেরকে যেটা বলবো, খুব একটা কমফোর্টেবল ছিল না, যেহেতু সিটগুলো কমফোর্টেবল ছিল না, অনেক ছোট ছোট সিট ছিল আর পুশব্যাক ছিল না, তার জন্য আমাদের ভীষণ কষ্ট হয়েছে। এনএসটিসির বাসের যেগুলোতে পুশব্যাক সিট রয়েছে, মানে 6টার বাসটা খুব ভালো, মানে এর আগে আমরা এসেছিলাম, ভিডিও করেছিলাম, তোমরা চাইলেই দেখে আসতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের উপরে, আই বাটন থেকে চেক করে নিতে পারো। ওই বাসটা খুব ভালো ছিল, কিন্তু এই বাসটা খুব একটা কমফোর্টেবল না, মানে 3টের বাসটা একদমই মানে আমার ভালো লাগেনি। এখানে একটু ওয়েট করতে হবে, তার কারণ হলো আমাদের গ্যাংটক যাওয়ার বাস রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে ভোর 6টায়। তো এখনও বেশ কিছুক্ষণ সময় আছে হাতে। এই সময়টা এখানে যেহেতু একটু বসার জায়গা আছে, এখানে বসে থাকবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার সময় হলে এসএনটি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো। এরপর 6টা বাজার বেশ কিছুক্ষণ আগেই আমরা চলে এসেছিলাম শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমাদের গ্যাংটক যাওয়ার বাস রয়েছে। চলে এসেছি এখন আমরা এসএনটি বাস স্ট্যান্ডে। গ্যাংটক যাওয়ার সমস্ত গভর্নমেন্ট বাসগুলো এখান থেকে ছাড়ে, এছাড়াও বেসরকারি বেশ কয়েকটা বাসও আমার এখানে এসে নজরে পড়লো। আমরা এখান থেকে সিকিম গভর্নমেন্টের বাসে করেই সিকিম পৌঁছাবো। গভর্নমেন্টের বাসের মধ্যে এখানে এসি নন এসি আছে, আমাদের নন এসিতে কাটা। এসি নিলে তোমাদের পার হেড ভাড়া পড়বে 500 টাকা, আর নন এসিতে নিলে পার হেড ভাড়া পড়বে 275 টাকা করে। আমাদের বাসের টাইম হচ্ছে সকাল 6টা, মানে সকাল 6টা থেকে স্টার্টিং। আমরা ফার্স্ট বাসটাই বুকিং করেছি, আর বাস বুকিং করেছি কিন্তু আমরা রেড বাসের অ্যাপের মাধ্যমে। রেড বাস থেকে বাস বুকিং করার একটা সুবিধা, যেটা আমি সবসময় বলি, ভালো সিটটা পাওয়া যায়। আর এখানে এসে যেটা দেখলাম, ম্যাক্সিমাম সিট কিন্তু বুকিং, মানে এখানে এসে যারা বুকিং করতে চাইবে তাদের কিন্তু বাসের পেছনের দিকে সিটগুলোই পাবে। ভালো সিটগুলো অনলাইনের মাধ্যমে বুকিং হয়ে যায়। তো আমাদের এই ট্যুরটা করার প্রায় 2-3 দিন আগে থেকেই আমরা বাসের সিট বুকিং করেছি, এই আর কি। তো এখনও পর্যন্ত জানি না আমাদের গাড়ি কোনটা, এখানে অনেকগুলোই বাস রয়েছে দেখছি। যেটা বললাম অফলাইনের ব্যাপারটা, অনলাইনে যারা কাটতে একেবারেই চাইছো না, তারা অফলাইনে কাটতেই পারো। এখানে বাস কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে কেটে নিতে পারো। এই যে আমাদের বাসটা সামনে এসে দাঁড়িয়েছে, গ্যাংটক লেখার সামনে দেখতে পাচ্ছ। আর এই যে টিকিট কাউন্টার যেটা দেখালাম তোমাদেরকে, এই বাসে এখন আমরা উঠবো। অনলাইন থেকে আমরা গ্যাংটক যাওয়ার বাস বুকিং করেছিলাম 2x2 সিট দেখে।
তবে এখানে বাসের ভেতরে ঢুকে দেখলাম বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3/2, যার জন্য আমাদের সিটটা এলোমেলোভাবে পড়েছে। এটা একটি ভীষণ অসুবিধার একটি বিষয়। তবে তোমরা বাসে করে গ্যাংটক পৌঁছাতে না যেতে চাইলে এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ড থেকেই শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে গ্যাংটক পৌঁছানোর জন্য। এদিকে যখন ঘড়িতে বাজে 6:20 ঠিক তখন আমাদের বাস ছাড়লো এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তবে বাস ছাড়ার সময় ছিল সকাল 6টা, বাস কিন্তু 20 মিনিট লেট করেই এসএনটি বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। তো 2 ঘন্টা জার্নি করার পরে কিন্তু আমাদের গাড়িটা হল দিল রংপুতে। তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রংপুতে। সকালে ব্রেকফাস্টে কিছু খাওয়া দাওয়ার জন্য এখানে কিন্তু বাসটা হল দিয়েছে। রংপুতে আমাদের গাড়িটা যেখানে দাঁড়িয়েছে তার ঠিক পিছন সাইডের ভিউটা একটু শেয়ার করি। তিস্তা নদী বয়ে যাচ্ছে আর দূরে পাহাড়। ও কি অসম্ভব সুন্দর লাগছে। এই জাস্ট বাস থেকে নামলাম, ঘড়িতে এখন বাজে 12:15। বেশ অনেকটা লেট করে আমাদের বাস কিন্তু ওখানে নামিয়েছে। আর আমরা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এটা হলো গ্যাংটকের লালবাজার মার্কেটের কাছে। এখানে একটি 4 হুইলার পার্কিং এরিয়া রয়েছে দেখলাম। তো এর পাশেই রয়েছে আমাদের হোটেল। যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুকিং রয়েছে, হোটেলে ফোন করবো এবার, দেখি দাদা কখন আমাদেরকে পিক আপ করতে আসে, তারপরে তো জানাবোই। আর হোটেলের ডিটেলস তো থাকছেই ভিডিওর মধ্যে। এই যে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে NH10 ধরেই কিন্তু উঠছি, যেটা দিয়ে আমাদের বাস নামিয়ে কিন্তু বাসটা আবার বেরিয়ে গেল এসএনটি বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা এখন সোজাই যাব আর আমরা এবার হোটেল নেব আগে। এই যে আকাশ কিন্তু তোমাদেরকে এই রাস্তাটাই দেখাচ্ছিল, এটা হলো NH10। আর আমাদের বাসটা কিন্তু ঠিক ওই জায়গাটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে, ওই যে ব্রিজটার নিচে। আমরা ওখান থেকে হেঁটে এই জায়গায় চলে এসেছি, ওয়েস্ট পয়েন্ট মলের সামনে চলে এসেছি আমরা। এই ওয়েস্ট পয়েন্ট মলের একদম উল্টো সাইডে কিন্তু রয়েছে আমাদের এই হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল ডেকেন অ্যান্ড পালমো। এই হোটেলেই আমাদের এবারে থাকার ঠিকানা। আর এই হোটেলের এন্ট্রির জন্য কিন্তু গেটটা হচ্ছে এটা হলো ওনাদের এন্ট্রি গেট। আর এই যে সিঁড়িটা উপরের দিকে উঠে গেছে না, এই সিঁড়িটা হচ্ছে ম্যালে উঠেছে, মানে এমজি মার্ক উঠেছে একদম সোজা, মানে বেশি সিঁড়ি নেই যদিও। চলো এখন আপাতত এন্ট্রি করি, তারপরে দেখা হচ্ছে। এটাই হলো রিসেপশন। এই যে শাইনি কিন্তু এখানে বসে আছে। এই জাস্ট এন্ট্রি করলাম আমরা। তো আমরা যেহেতু এখানে একটা রুমই নিচ্ছি, তার জন্য আমাদেরকে এই কার্ডটা দিয়েছে রুম নাম্বারের সাথে। আমাদের রুম নাম্বার হচ্ছে 503। এই যে, আর এখানে এন্ট্রির জন্য কিন্তু নিজেদের আইডি কার্ড বাধ্যতামূলক। এখন আমাদের এন্ট্রি করা কমপ্লিট, এখন যাবো আমাদের রুমের দিকে। তো এখান থেকে বললে আমাদের রুম রয়েছে 4th ফ্লোরে। চলো যাই এখন। হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হলো 503। তো এই হোটেলে কিন্তু আরো অনেক রকমের রুম রয়েছে, তবে সেগুলো ম্যাক্সিমাম বুকিং আছে। যদি ফাঁকা পাই তাহলে শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আপাতত আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা শেয়ার করি, চলে আসো। এই যে রুমের ভেতরে চলে এলাম। রুমের ভেতরটা এখন দেখানোর পালা। ভেতরটা কিন্তু বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শোয়া যাবে। বেড সাইড দুদিকে দুটো ল্যাম্প রয়েছে। আর এদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে। আর এছাড়াও রয়েছে এদিকে এই যে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। এদিকে আমাদের ব্যাগপত্র রাখা, সাথে মিররের ব্যবস্থা। এদিকে নিজেদের জামা কাপড় রাখার জন্য জায়গা রয়েছে। আর এখানে যে টেবিলটা রয়েছে তার সাথে কিন্তু দিয়েছে এই যে ইলেকট্রিক কেটেল, কাপ দিয়েছে। আর এই যে টি সেট এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানে দুটো গ্লাস। এদিকে কিন্তু রয়েছে এই যে এলইডি টিভি। এদিকে একটা মিররের ব্যবস্থা রয়েছে। এদিকে কিন্তু রয়েছে এই যে দুটো চেয়ার আর একটা টেবিল। আর সাথে কিন্তু রয়েছে এরকম খোলা একটা উইন্ডো। সামনের ভিউটা দেখতেই পাচ্ছ। সামনে রয়েছে এই যে ওয়েস্ট পয়েন্ট মল। আর পেছন দিকে দেখো পাহাড়গুলো উকি মারছে। যদিও একটু ফগি ওয়েদার বলে পাহাড়গুলোকে একটু মানে হালকা আবছা লাগছে, কিন্তু ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাওয়া যায়। যদিও এখানে আমরা 2 থেকে 3 দিন আছি এই হোটেলে, যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। এবারে চলো ওয়াশরুমটা দেখাই। অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা এই রুমের সাথে। ওয়েস্টার্ন ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে। আর এদিকে শাওয়ারের ব্যবস্থা এই যে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে কমোড, ওয়েস্টার্ন কমোড, মানে একদম ঝা চকচকে একটা ওয়াশরুম। টয়লেটের মধ্যেও কিন্তু এখানে একটা টয়লেট ইন্টারকম দেখতে পাচ্ছি। রুমের ভাড়াটা তোমাদেরকে একটু পরে আমি জানিয়ে দিচ্ছি কত কি আমাদের পড়েছে। তবে এখন একটু ফ্রেশ হতে হবে, কারণ প্রচন্ড বিধ্বস্ত আছি, তার জন্য একেবারে ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। চলে এলাম আমাদের
ডাইনিং এরিয়াতে, হোটেলের ডাইনিং এরিয়াটা কিন্তু রয়েছে 5th ফ্লোরে, আর আমাদের রুম রয়েছে 4th ফ্লোরে। যেহেতু লিফট রয়েছে আমাদের খুব সুবিধাই হয়েছে। তো এখন তোমাদের ডাইনিং এরিয়াটা একটু শেয়ার করব। ডাইনিং এরিয়াটা ভীষণ সুন্দর। এই হলো আমাদের ডাইনিং এরিয়াটা, একদম ওপেন একটা ডাইনিং এরিয়া, খুব সুন্দর ভিউ। এখানে এরকম চেয়ার টেবিলগুলো দেওয়া রয়েছে, ডাইনিং এরিয়াতে খুব সুন্দরভাবে সাজানো। আর এই যে সামনেই রয়েছে এই ওয়েস্ট পয়েন্ট মল, আকাশ এখানে দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগছে বলো ডাইনিং এরিয়াটা? এখানে দাঁড়িয়ে পাহাড়টাকে দেখছি। তো আমাদের এই হোটেলে যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো তার ডাইনিং এরিয়াটা একদম হচ্ছে টপ ফ্লোরে, সেখান থেকে দারুণ ভিউ আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আমরা বসে গেছি। তো আজকে আমরা পিওর ভেজ নিচ্ছি। এখানে সব রকমই পাওয়া যায়, যেহেতু এনাদের এখানে রেস্টুরেন্ট রয়েছে, যেটা আকাশ বললো, এটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, এখানে সব কিছুই পাওয়া যায়। আজকে ভেজ খাচ্ছি, যেহেতু এখন আমরা 2 দিন থাকছি, তো অন্যদিন অন্য জিনিস ট্রাই করব। আপাতত আজকে আমরা লাঞ্চে কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস তো তোমাদেরকে দেখাইনি, সেটা হলো এনাদের কিন্তু এখানে ড্রিঙ্কের ব্যবস্থা রয়েছে। এই যে পেছনে বার রয়েছে, মেনুতে কী কী রয়েছে সেগুলো এখন শেয়ার করি। তো এদিকে রয়েছে দেখো জিরা রাইস, আর এদিকে রয়েছে এই যে ডাল, ভেজ ডাল, 1 বালতি ভেজ ডাল দিয়েছে। এদিকে রয়েছে কষা কষা আলুর দম, আর এদিকে রয়েছে এই যে মিক্স ভেজ। বেশ অনেকটাই, দেখি এখন কতটা কি খেতে পারি। নিলাম তো অনেক কিছুই। তো মোটামুটি আমি যা দেখছি, মানে খাওয়া দাওয়া যা আমাদের সামনে এসে হাজির হয়েছে, গন্ধ শুকেই বুঝতে পারছি যে টেস্ট ভালো হবে নিঃসন্দেহে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া করে আমরা জাস্ট রুমে এলাম। প্রতিটি খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল, মানে একেবারেই মুখে লেগে থাকার মতো, এত ভালো লেগেছে। তো এখন আমি চলে এসেছি রুমে এসে আবার তোমাদের সাথে দেখা হলো। আর রুমে এসে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমি এখন কিন্তু বসে পড়েছি উইন্ডোর সামনে, আর উইন্ডো দিয়ে এদিকে দেখো ওয়েস্ট পয়েন্ট মলটা কেমন দেখতে লাগছে, পুরোটা সেজে উঠেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা মেলার দিকে। রেডি হয়ে নিয়েছি, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই জাস্ট আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম, আর হোটেল থেকে বেরোনোর আগে সন্ধ্যেবেলা আমরা কিছু খেয়ে দিয়ে বেরোলাম। সন্ধ্যাবেলা আমরা স্টার্টারে বেশ কিছু ছিল আমাদের হোটেলে, দেখছিলাম মেনু কার্ডে, তো তার থেকে বেশ কিছু অর্ডার আমরা দিয়েছিলাম। আমরা ড্রাই চিলি চিকেন আর চা খেয়ে তাই বেরোলাম। এখন আমরা যাচ্ছি মেলের দিকে। সন্ধ্যেবেলা এমজি মার্টটা কেমনভাবে সেজে ওঠে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর গ্যাংটক এসে এখন আমরা এমজি মার্ট যাইনি আসার পর থেকে। আমাদের হোটেলের কিন্তু খুব কাছেই এমজি মার্ট রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। এই সিঁড়িটা দিয়ে আমরা উঠে এলাম, জাস্ট হাতে গুনে কটা হবে, মোটামুটি ওই 20 থেকে 25টা মতো সিঁড়ি হবে। উঠেই কিন্তু এই যে এমজি মার্ট, আর একদম কিন্তু গান্ধী মূর্তির সামনেই উঠেছে। কেউ যদি ভাবো যে লোকেশন তোমরা বুঝতে পারছো না, আমি যদিও সকালবেলা তোমাদেরকে লোকেশনটা বলেছি ওয়েস্ট পয়েন্ট মলের একদম উল্টো সাইডে, তবে মেল রোড দিয়ে যদি তোমরা কেউ আসো, মানে এমজি মার্ট দিয়ে যদি তোমরা কেউ আসো, এই যে গান্ধীজির যে মূর্তিটা রয়েছে, এই মূর্তির অপোজিট দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই যে সিঁড়িটা নেমে গেছে, এই সিঁড়ি দিয়ে বেশ 20 থেকে 25টা সিঁড়ি, তারপরেই কিন্তু পড়বে হোটেল ডিকেন অ্যান্ড পালমো, মানে আমাদের হোটেল। গ্যাংটকের এমজি মার্ট সন্ধ্যের পর থেকে একেবারেই জমজমাটি হয়ে ওঠে, তার সাথে বিভিন্ন আলোতে সেজে ওঠে। আর সন্ধ্যের পর থেকেই এমজি মার্টে ভিড় জমে প্রচুর পর্যটকের। সাথে আছে গ্যাংটকের সস্তার শপিং মার্কেট, লালবাজার মার্কেট। সেখান থেকেই আমরা প্রচুর জিনিসপত্র কিনেছিলাম। এই মার্কেটে তোমরা শীতের বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবে, সাথে বিভিন্ন সুভিনিয়ার শপগুলো তো আছেই। সব মিলিয়ে সন্ধ্যাবেলাটা গ্যাংটকে এই এমজি মার্কে ঘুরে কিন্তু বেশ দারুণভাবেই কাটবে। পুরো সন্ধ্যাটাই আমরা এমজি মার্কে সময় কাটালাম, তাই এখন বেশ রাত হয়েছে। রাত 9টা থেকে 9:30টার মধ্যেই আমরা আবার আমাদের হোটেলে ফিরলাম। এখন হোটেলে ফিরেই প্রথমে কাজ হলো আমাদের রুমের ট্যারিফটা তোমাদেরকে জানিয়ে দেবো, আর এই হোটেলের কি কি রুম রয়েছে অ্যাভেলেবেল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করব 401 নম্বর রুম। এটি একটি সুপার ডিলাক্স রুম। তো চলো ভেতরে যাই, শেয়ার করি। এই রুমটি আছে এই হোটেলের 3rd ফ্লোরে, আর এই যে রুমের ভেতরটা দেখো, বেশ অনেকটাই বড় রুমের ভেতরটা। ভেতরে ঢুকে প্রথমে এই কিং সাইজ বেড পাবে, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর এদিকে রয়েছে এই যে সোফা, সামনে একটা ছোট্ট সেন্টার টেবিল, আর এইদিকে রয়েছে এই যে ওয়েস্ট পয়েন্ট মল, এই মলের ভিউ। এই যে বেড রয়েছে, বেডের 2 সাইডে রয়েছে বেড সাইড ল্যাম্প, চার্জিং পয়েন্ট, বেড সাইড টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে এলইডি টিভি, এই যে এদিকে ইন্টারকমের ব্যবস্থা। এদিকে একটা ছোট টেবিল টাইপের করা আছে, চেয়ার দেওয়া রয়েছে।
এখানে খাওয়া দাওয়া করার জন্য টি সেট দেওয়া রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, সাথে এদিকে কিন্তু রয়েছে এই যে মিরারের ব্যবস্থা, ওয়ার্ড্রপ রয়েছে সাথে। এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম, এই যে বেসিন। আর এদিকে কিন্তু রয়েছে এই যে শাওয়ারের ব্যবস্থা, জলের ব্যবস্থা, গিজার তো আছেই। আর এখানে মিরার আর এই যে কমোডের ব্যবস্থা। তো এই হোটেলে কিন্তু থাকছে রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। প্রিমিয়াম এই সুপার ডিলাক্স রুমটি যদি তোমরা নাও সেক্ষেত্রে অফ সিজনে তোমাদের ভাড়া পড়বে পার নাইট 3500 টাকা করে। আর যদি এই রুমটি তোমরা সিজনে নাও, মানে মার্চ মাস থেকে তো গ্যাংটকের সিজন পড়ছে, তো সেই সময় যদি তোমরা নাও সেক্ষেত্রে এই রুমটির ভাড়া পার নাইটে 5000 থেকে 6000 টাকার মধ্যে, তার মধ্যেই দামটা ওঠানামা করে আর কি। সিজন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা রুমের ভাড়া যেমন ওঠানামা করে, এই রুমেও অন্যথায়। এবারে তোমাদেরকে বলি আমরা যে এই রুমটা নিয়েছি এই রুমের ফেয়ার কত পড়েছে। আমরা যে রুমটা নিয়েছি এই রুমটাতে 2 থেকে 3 জন থাকা যাবে, যেটা আমি প্রথমেই বলেছি। এটি একটি ডিলাক্স রুম। তো অফ সিজনে এই ডিলাক্স রুমটি যদি তোমরা নাও সেক্ষেত্রে তোমাদের ফেয়ার পড়বে পার নাইটে 2500 থেকে 3000 টাকা। এটা অফ সিজনে রেটটা বললাম, আর সিজনে কিন্তু এই রেটটা আবার বাড়বে। এই রুমটি যদি তোমরা সিজনে নাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে পার নাইট হিসেবে 3.5 থেকে 4000 টাকার মধ্যে, মানে 3.5 থেকে 4000 টাকার মধ্যে আর কি রেটটা ওঠানামা করে সিজন অথবা অফ সিজন। তোমরা যখন এই রুমটি নাও না কেন তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে, এই আর কি। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো, যেহেতু এই হোটেলে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তো বাইরে থেকে আর কোথাও খেলাম না। তাড়াতাড়ি খেয়ে আবার ঘুমাতেও হবে, তার কারণ হলো কাল সকাল সকাল আমাদের আবার গ্যাংটকের লোকাল সাইট সিনটা দেখার ইচ্ছা আছে। তো চলো দেখা হচ্ছে তাহলে, রাতে ডিনারটা আসুক তারপরে আবার দেখা হচ্ছে। রাতে খাওয়া দাওয়ার জন্য আমরা বসে গেছি। রাতের খাওয়া দাওয়াটা আমরা বললাম যে ডাইনিং হলে যাবো না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর ওনারাও বললো যে ডাইনিং হলে আসতে হবে না, আপনাদের খাওয়া দাওয়া যা খাবেন বলুন, অর্ডার দিয়ে দিন, রুমে প্রোভাইড করে দেবো। সেই মতো ওনারা দিয়েও গেছে রুমে, পুরো একদম গরম গরম খাওয়া দাওয়া। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজিয়ে তো দিয়েছে, তার সাথে এরকম প্রত্যেকটা প্লেটের ওপরে হালকা একটা প্লাস্টিক মানে পলিথিন জাতীয় দিয়ে একদম দারুণ করে মানে ঢেকে রেখেছে, যাতে হাইজেনিক মেনটেনটা করেছে খুব সুন্দরভাবে। এটা খুব ভালো লাগলো দেখে, মানে যে কোনো হোটেল এটা করে না। আর এদিকে রয়েছে এই যে স্যালাড, এই যে, আর এদিকে আমরা নিয়েছি বাটার পনির, এদিকে রয়েছে 1 বালতি ডাল, ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা, এদিকে রয়েছে রাইস। তো এগুলো খেয়ে দিয়ে ঘুমাবো। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে। তো এখন আমাদের সামনে চলে এসছে ব্রেকফাস্ট। আমাদের হোটেলে আমরা অর্ডার দিয়েছিলাম ব্রেকফাস্ট, সেই মতো চলে এসছে। গ্যাংটকের লোকাল বেশ কয়েকটা স্পট আছে যেগুলো ঘুরে দেখা যায়, মানে গ্যাংটকের লোকাল সাইট সিন বলা যায়। তার মধ্যে রয়েছে 7 পয়েন্ট আর 10 পয়েন্ট। তো আমরা ভাবছি 7 পয়েন্টটা ঘুরে দেখবো। তো আপাতত এখন বলি যে ব্রেকফাস্টে আমরা কি কি নিয়েছি। ব্রেকফাস্ট সামনে এসে হাজির। আমরা নিয়েছি এখানে আলু পরোটা, অনেকগুলো দিয়েছে, এই যে ফয়েলে করে মোড়া, 2টো করে দিয়েছে। আর সাথে এখানে রয়েছে চানা মশলা, আর এদিকে রয়েছে কেচাপ। আর আমরা বলেছিলাম চা দিতে, তাই ফ্ল্যাক্সে চা দিয়ে গেছে। ব্যাস এগুলো দিয়েই সকালে ব্রেকফাস্টটা আমরা সারছি। খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু হোটেল থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করার জন্য। লোকাল সাইট সিনের গাড়ি কিন্তু আমাদের ঠিক করে দিয়েছে আমাদের হোটেলের দাদা, মানে ম্যানেজার। আমরা আজকে 7 পয়েন্ট ঘুরে দেখবো। তোমরা চাইলে 10 পয়েন্টও ঘুরে দেখতে পারো, তবে 10 পয়েন্ট ঘুরে দেখতে গেলে সারা দিনের জন্য গাড়ি লাগবে। আর 7 পয়েন্ট ঘুরতে গেলে গাড়ির ফেয়ারটা একটু কম পড়ে, তবে সারাদিনের জন্য গাড়ি লাগে না। তো কত কি গাড়ি ফেয়ার পড়ছে সেটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি মনে করো যে হোটেলের সোর্স ছাড়া তোমরা নিজেরা গাড়ি ঠিক করবে, তো সেক্ষেত্রে গাড়ি স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড থেকে কিন্তু গাড়ি বুক করতে হবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে হলো এমজি মার্গ, গ্যাংটক এমজি মার্গ। আর এই হলো গান্ধীজির মূর্তি। এই গান্ধীজির মূর্তি সোজাসুজি, মানে গান্ধীজি যেদিকে তাকিয়ে আছে আর কি, এই সোজাসুজি। এখানে আছে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, গভর্নমেন্ট, মানে সিকিম গভর্নমেন্টের এটা। আর এই জায়গাটাতেই কিন্তু সমস্ত গাড়ির ড্রাইভাররা সব দাঁড়িয়ে থাকে সন্ধ্যের পর থেকে, ঠিক আছে। যারা তোমরা মনে করবে যে হোটেলের সোর্সে সাইট সিন করবে না, তারা কিন্তু এখানে এসে ড্রাইভারদের সাথে যোগাযোগ করতে পারবে, মানে দরদাম করে গাড়ি ঠিক করতে পারবে। এখানে শেয়ারিংয়ে গাড়ি খুব কম পাওয়া যায় সাইট সিন করার জন্য, সবই ম্যাক্সিমাম রিজার্ভ করেই যায়। আমাদের গাড়ি কিন্তু চলে এসছে, আর এটা হলো ওয়াগনার, যেহেতু ছোটো গাড়ি সেক্ষেত্রে রেটটাও কিন্তু কম। তো রেটটা কত নিল সেটা তোমাদের যেতে যেতেই বলবো। তো চলো এখন উঠে পড়া যাক। আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। আমাদের আজকে প্রথম স্পট হচ্ছে হনুমান টক। আমরা আমাদের গাড়িটা ম্যানের থেকেই নিলাম, মানে ম্যানের ওখানে দাদা দাঁড়িয়েছিল। এমজি মার্গ থেকে হনুমান টকের ডিস্টেন্স মোটামুটি 9 কিলোমিটারের মতো ডিস্টেন্স।
বেশ অনেকটা রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। গ্যাংটকে লোকাল সাইট সিনের 7 স্পট ঘুরতে ছোট গাড়িতে আমাদের খরচ পড়েছে 1200 টাকা রিজার্ভে। তবে তোমরা চাইলে বড় গাড়ি নিতে পারো, সেক্ষেত্রে খরচ পড়বে 1500 থেকে 1600 টাকার মধ্যে। আর যদি তোমরা 10 স্পট ঘোরো তাহলে তোমাদের খরচ পড়বে রিজার্ভে 1800 থেকে 2000 টাকার মধ্যে। তবে এই গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। চলে এলাম আমরা হনুমান টক। বেশ অনেকক্ষণ সময় লাগলো এখানে আসতে, তবে এখানে আসার আগে আমরা যে রাস্তার সিনারিগুলো দেখেছি সেগুলো কিন্তু দুর্দান্ত, এক কথা বলে প্রকাশ করার মতো নয়। আপাতত চলে এসেছি হনুমান টক, আমাদের গাড়িটা এখন পার্কিংয়ে রয়েছে। এই যে এখানে কিন্তু লেখা আছে শু স্ট্যান্ড। তো এই যে খুব সুন্দর করে র্যাক করা আছে, জুতোগুলোকে তোমাদের খুলে তবে কিন্তু যেতে হবে। হনুমান টকে যাওয়ার সময় কিন্তু অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপর কিন্তু উপরে উঠতে হবে। আর সিঁড়িটা যেহেতু পাথর দিয়ে বানানো, সিঁড়ির ফ্লোরটা কি লেভেলের যে ঠান্ডা, পা রাখা যাচ্ছে না, পুরো বরফের মতো ঠান্ডা। সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠলাম, আর উপরে ওঠার পরে এইখানে বেশ দারুণভাবে বসার জায়গা করা আছে। যেহেতু অনেকটা উপরে, সেহেতু কষ্ট হয়ে গেলে কিন্তু তোমরা এখানে বসে রেস্ট নিতে পারবে একটু। এটা হলো হনুমানজির মেন মন্দির, যেখানে ফটোগ্রাফি ক্যামেরা করা অ্যালাউ নেই বলে ভেতরে যেতে পারলাম না তোমাদেরকে নিয়ে। তোমরা আসলে দেখে নিতে পারবে, হনুমানজিকে দর্শন করে নেবে। আর এদিকে রয়েছে রাম লক্ষ্মণ সীতার একটা মন্দির, এটাও দর্শন করে নেবে, এখানেও ক্যামেরা অ্যালাউ নেই। আর মন্দির থেকে বেরিয়ে এই মন্দিরের পিছনটাতে কিন্তু একটা খুব সুন্দর জায়গা আছে, দেখুন একটা গ্রাউন্ড টাইপের করা। এখান থেকে পাহাড়ের ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে। তো আবার গাড়িতে উঠে পড়লাম, আর আমাদের নেক্সট স্পট হলো গণেশ টক। তো হনুমান টক থেকে গণেশ টকের ডিস্টেন্স কিন্তু ওই 4 কিলোমিটার মতো, ড্রাইভার দাদা যেটা বললো। তো চলুন গণেশ টকে গিয়েই আবার কথা হচ্ছে। ফাইনালি কিন্তু চলে এলাম গণেশ টকে। জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে গণেশ টকে যাওয়ার সময় কিন্তু এরকম ছোটো ছোটো অনেকগুলো স্টোর দেখতে পাচ্ছি, আর এই সাইডটাতে কিন্তু কার পার্কিংয়ের জায়গা আছে। আর এখানে দেখছি একটা ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে এখান থেকে। ড্রেসগুলো কিন্তু পরে তোমরা কিন্তু ফটো তুলতে পারবে, 50 টাকা করে লাগছে। আর অন্যান্য দোকানগুলোতে শুনলাম 100 টাকা করে লাগছে। গণেশ টকে ওঠার জন্য কিন্তু এখানে জুতোগুলো খুলতে হবে, তারপরে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর এটা হচ্ছে শু কাউন্টার, ফ্রিতে এখানে জুতো রাখা যাবে। গণেশ টক থেকে কিন্তু আমরা এখন চলে এলাম অর্গানিক ভিউ পয়েন্টে। তো চলুন ভিউ পয়েন্টটা কেমন দেখি, যেহেতু চারিদিকে ফগি হয়ে আছে, জানি না ভিউ কেমন দেখতে পাবো। তো আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে, পার্কিংয়ে রয়েছে এখন গাড়ি। আর এখানে দেখছি বেশ অনেকগুলো শপ রয়েছে, মানে সেই শীতের বস্ত্রগুলোই বিক্রি হচ্ছে। পয়েন্টেই দাঁড়িয়ে আছি, আর এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। মানে এখান থেকে পুরো গ্যাংটক শহরটাকে যেন দেখতে পাচ্ছি। পাহাড়ের উপরে মানে খাঁজ কেটে কেটে যে বাড়িগুলোকে তৈরি করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তবে ওয়েদার একটু পরিষ্কার থাকলে আরও ভালো দেখতে। আমাদের নেক্সট স্পটের এখানে চলে এসেছি। আমাদের নেক্সট স্পট ছিল তাসি ভিউ পয়েন্ট। তো তার আগেই পড়লো প্ল্যান্ট কনজারভেটরি। এখানে নার্সারি আছে, আর পাহাড়ের অনেকটা উপরে ওঠা যায়, এখান থেকে দারুণ নাকি ভিউ পাওয়া যায়। এখান থেকে যারা দেখে ফিরছে তাদের মুখেই শোনা আর কি। তো যেহেতু প্রথমবার, তাই দেখার ভীষণ ইচ্ছা। এখানে আবার টিকিট আছে, কত করে টিকিট চলে গিয়ে দেখি। এই পাশে কিন্তু টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। তো পার হেড 30 টাকা করে টিকিট, আর 5 বছরের কম চাইল্ডের জন্য কিন্তু পুরোপুরি ফ্রি। তো চলো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। প্রচুর গাছ দেখতে পাচ্ছি এখানে, মানে ফুলের গাছ। চলো দেখাই। এই যে এন্ট্রি করবার পরে কিন্তু এই যে ওপরে যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়েই যেতে হবে। দুপাশে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দরভাবে সাজানো পুরো জায়গাটা, মানে বিভিন্ন রকমের গাছ লাগানো। এখানে শুধুমাত্র যে ফুলের গাছ লাগানো তা কিন্তু না, বিভিন্ন পাহাড়ি পাতাবাহার যে গাছগুলো হয়, মানে ঘরের মধ্যে লাগায়, তারপরে পাহাড়ে হয় বিভিন্ন রকমের গাছ। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের অজানা, দারুণ লাগছে। লেখা দেখতে পেলাম, লেখা আছে ওয়ে টু ওয়াটারফল। তো এখানে একটা সম্ভবত ওয়াটারফলস আছে, তো সেটাই দেখবো এখন। বেশ অনেকটা ওঠার পরে আমরা কিন্তু সেই ফলসটা অবশেষে পেলাম। এই যে কি অসাধারণ সুন্দর, প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টিই কিন্তু এরকম সুন্দর। তাই আমাদের বারবার টানে কিন্তু এই পাহাড়ে ঘুরতে আসতে আমাদের, ওই জন্য এত ভালো লাগে, বেশ ভালো লাগছে। প্রথমবার এখানে আসলাম, আর প্রথমবার এসেই এত সুন্দর একটা ফলস দেখতে পেলাম। প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই যে
দারুণ লাগছে। এই ওয়াটারফলসটার সামনে এসেই কিন্তু একটা দারুণ জিনিস দেখলাম, এখানে একটা সুন্দর করে বসার জায়গা করা আছে। এই যে লেখাই আছে এখানে তাসি ভিউ পয়েন্ট, আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরে উঠতে হবে। এখন আমরা তাসি ভিউ পয়েন্ট, তো এখানের মূল আকর্ষণ হচ্ছে এই যে এখানে যে ভিউ পয়েন্টটা করা রয়েছে, আর এখানে দাঁড়িয়ে কিন্তু দূরের পাহাড়গুলো দেখা যাবে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও দারুণ ভিউ এখান থেকে পাওয়া যায়। যদিও আমাদের ভাগ্য খারাপ, যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ফগি ওয়েদার পাচ্ছি। মানে আমরা হোটেল থেকে বেরোলাম রোদ দেখে, এখানে এসে দেখছি পুরো অন্ধকার কুয়াশা। আর কি করব, কাঞ্চনজঙ্ঘার তো দেখা পেলাম না। এখানে একটু সময় কাটিয়ে এখন গাড়িতে ফিরবো। তাসি ভিউ পয়েন্ট দেখে কিন্তু আমরা এখন চলে এলাম গঞ্জন মনেস্ট্রি। তো মনেস্ট্রিটা নাকি খুব সুন্দর, তো চলুন ভিতরে গিয়ে দেখি। এই যে মনেস্ট্রির গেট খুব সুন্দর দেখতে। আর সিকিমের অন্যান্য সাইট সিনের সাথে কিন্তু অবশ্যই এই মনেস্ট্রিটা তোমরা ঘুরে দেখো। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, 4টের মধ্যে কিন্তু গ্যাংটকের ম্যাক্সিমাম স্পটগুলো সব বন্ধ হয়ে যায়। তাই তোমাদেরকে বলবো যারা মনে করবে লোকাল স্পটগুলো ঘুরবে তারা একটু সকাল সকাল গাড়ি নিয়ে বেরোবে, তাহলে এক একটা স্পটে তোমরা অনেকক্ষণ করে সময় কাটাতে পারবে আর সবগুলো কভার করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আরও বেশ কিছু এখন স্পট রয়েছে, কিন্তু আমাদের হাতে সময় কম। আর এখানে একটা জিনিস দেখছি, যত বেলাটা বাড়ছে, মানে বেলা যত বিকেলের দিকে এগোচ্ছে তত যেন বেশি ঠান্ডা লাগছে। আমি আবার হোটেল থেকে টুপি আনিনি, স্টোলটা দিয়ে টুপি করলাম। কি করব, এত ঠান্ডা লাগছে। যাই হোক, চলে এখন যাই মনেস্ট্রিটা শেয়ার করব। এখানে মনেস্ট্রিতে যাওয়ার আগে এন্ট্রি ফি আছে পার হেড 10 টাকা করে। এখন আমরা টিকিটটা কাটবো। চলে এসেছি এখন আমরা বাথাং ফলস দেখতে। তো এই হলো ফলসের মেন লুক। জানি হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, তার কারণ হলো এটাই, যেহেতু এখন উইন্টার, বাথাং ফলসে একমাত্র বেশি জল থাকে বর্ষার সময় আসলে। যেহেতু এখন উইন্টার, তার জন্য এরকমই আর কি জল রয়েছে, যেটা আমাদের ড্রাইভার দাদা আস্তে আস্তে আমাদেরকে বলছিল যে আপনারা গেলে বেশি জল টল পাবেন না ওখানে, বর্ষাকালে আর কি মেন ভিউটা এখানে। তো তোমরা যারা এখন গ্যাংটক ঘুরতে আসছো তারা আসলে এরকম ভিউ পাবে, তবে বর্ষাকালে যারা আসবে এই ফলসের একটা দারুণ ভিউ কিন্তু তোমরা পাবে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে কোনো টিকিট চার্জেস নেই, একেবারে রাস্তার ধারে এই ফলসটা, মানে গাড়িতে বসেও দেখে নেওয়া যায়। বাকথাং ফলস হলো আমাদের 7 পয়েন্ট সাইট সিনের লাস্ট স্পট। এরপরেই গাড়ি নিয়ে আমরা ফিরেছিলাম এমজি মার্গ। গাড়ি কিন্তু নামিয়ে দিল, আর এই হলো ম্যালের উপরে যে রেড পান্ডাটা আছে ওখানে যাওয়ার রাস্তা। তো আমরা এখান থেকে আমাদের হোটেলে ফিরবো। এখন বাজে বিকেল 5টা, আর বিকেল 5টা নাগাদ আমরা এখন চলে এসেছি গ্যাংটক রোপওয়ের সামনে। গ্যাংটকের আজকে 7 পয়েন্ট শেয়ার করেছি, তবে তার মধ্যে কিন্তু ছিল না রোপওয়ে। গ্যাংটকে আসলে কিন্তু সবাই রোপওয়েতে ওঠে, আর এই ইচ্ছাটা আমি অসম্পূর্ণ রাখতে চাই না, তাই চলে এসেছি এখন রোপওয়ে চড়তে। এমজি মার্গে যে রেড পান্ডাটা রয়েছে, ওই রেড পান্ডা দিয়ে সোজা তোমাদের এগিয়ে যেতে হবে। মোটামুটি 250 থেকে 300 মিটার হাঁটা পথ, ঠিক আছে? কেউ যদি হাঁটতে না পারো গাড়ি নিতে পারো। তো চলে এসেছি এখন টিকিট কাটতে। এই যে রোপওয়েতে ওঠার জন্য পার হেড 160 টাকা করে আমাদের পড়ছে, আর টাইমিংটা ওখানে লেখা রয়েছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা খোলা থাকে। আর 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 85 টাকা করে। এই যে রোপওয়ে কিন্তু চালু হয়ে গেছে, তো এই ফার্স্ট টাইম রোপওয়েতে উঠলাম। রোপওয়েটা চড়ে কিন্তু আমরা আবার বাইরেটা চলে এসেছি। তো একটাই কথা বলবো, রোপওয়ে তো অনেকেই আছে দিনের বেলাতে চড়ো, তোমরা কিন্তু একবার হলেও ইভিনিংয়ের টাইমে ট্রাই করবে রোপওয়েতে। ইভিনিংয়ের যে কি অসাধারণ ভিউ সেটা না চললে বুঝতে পারবে না। সন্ধ্যাবেলা চললাম, ইচ্ছা পূরণ হলো। এখন আমরা আবার হাঁটি হাঁটি পায়ে এগোচ্ছি এমজি মার্গের দিকে। এরপরে আমরা ডিনার সেরেছিলাম এমজি মার্গের ওপরে হোটেল বায়ুলের পেটুক মশাই নামের রেস্টুরেন্ট থেকে। এটি একটি মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার দাবারও খুব সুন্দর পাওয়া যায়। এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, আর ছিল মিক্স চাউমিন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটক থেকে বাড়ি ফেরার দিন। একরাশ দুঃখ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, কারণ ইস্ট সিকিম যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। গ্যাংটক এসে বরফ দেখতে পেলাম না, এটাও একটা মনে দুঃখ থেকে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার চেষ্টা করব। প্রকৃতির উপরে তো কারোর হাত নেই,
তাই সকাল সকাল উঠে গেছি বাড়ি ফেরার জন্য, একদম রেডি এখন। তো চলে এসেছে আমাদের সামনে ব্রেকফাস্ট। আমরা গ্যাংটক থেকে বাড়ি ফিরছি সকাল 9টার বাস ধরে এসএনটি বাস স্ট্যান্ড থেকে। আমাদের হোটেল থেকে এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব বেশ কিছুটা আছে, হেঁটেও যাওয়া যায়, তবে তোমরা গাড়ি ধরতে পারো। এইভাবেই আমাদের গ্যাংটকের 3 দিনের ট্যুরটা শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।